সকালে ঘুম ভাঙতে পাশে তাকিয়ে দেখি সূচনা ঘুমিয়ে আছে। সূচনা আমার ওয়াইফ। গতকালই আমাদের বিয়ে হয়েছে। আব্বু আম্মুর পছন্দেই বিয়ে করেছি। আজকে সকালটা আমার জন্য অন্যরকম। গতকালও আমি সিঙ্গেল ছিলাম, কিন্তু আজ আমি ম্যারিড। আমার ম্যারিড লাইফ আজ থেকে শুরু। ওয়াশরুমে এসে ফ্রেশ হয়ে নিচে এসে সোফায় বসে আছি। ছোটো বোন শিখে এসে কফি দিয়ে যায়। টিভি অন করে নিউজ দেখছি আর কফি খাচ্ছি। ঘুম থেকে উঠে দেখি শুভ পাশে নেই। উঠে ফ্রেশ হয়ে ব্যালকনিতে এসে দেখি এখানেও নেই, মনে হয় নিচে চলে গেছে। শাড়িটা চেঞ্জ করে নিচে এসে দেখি উনি টিভিতে নিউজ দেখছে। শিখা আমার কাছে এসে বলে, গুড মর্নিং ভাবি, খুব ভালো হয়েছে তো? এই, তোকে কেউ জিজ্ঞেস করতে বলেছে তোর কলেজ নেই? আমি কি তোমাকে কিছু বলেছি? আর তোমার বিয়ের জন্য 7 দিনের ছুটি নিয়ে এসেছি। আম্মু কোথায়? আম্মুকে বল টেবিলে খাবার দিতে, আমার মিটিং আছে অফিসে। দুই দিন হয়ে গেছে অফিসে যাইনি আম্মু। আজকে আমার মিটিং আছে, যেতেই হবে। তোদের নিতে আসলে আমি কি বলবো? সুস্থ না, একাই চলে যাক। আমি অফিস শেষ করে ওখান দিয়ে চলে যাব। অফিসে আজ না গেলে অনেক বড় সমস্যা হয়ে যাবে। কাজ ছাড়া তোমার ছেলে আর কিছু বোঝে আম্মু? অফিসে বসার পর থেকেই তো শুধু কাজ আর কাজ। এত টাকা দিয়ে কি করবে ভাইয়া? হুম? টাকার তৈরি ঘর বানাবে? শিকার কথা শুনে আম্মু আর সুসনা মুসকি মুসকি হাসে। আমি বসা থেকে উঠতেই শিখা সুসনার পিছনে গিয়ে লুকিয়ে পড়ে। এখন লুকাচ্ছিস কেন? সামনে আয়। শুভ, কি শুরু করলি? বৌমাকে নিয়ে টেবিলে বস, আমি খাবার সার্ভ করছি। সবাই টেবিলে বসে পড়ি। মা খাবার সার্ভ করে দেয়। একটু পর শুভ বলে ফ্রিজ থেকে ঠান্ডা পানি নিয়ে আসতে। শিখা যেতে চাইলে শুভ আমাকে নিয়ে আসতে বলে। আমি গিয়ে ফ্রিজ থেকে ঠান্ডা পানি নিয়ে আসি। প্লেটের দিকে তাকিয়ে দেখি এটা তো শুভর প্লেট, আর আমার প্লেট উনি নিয়ে খাবার খাচ্ছে। আমি আর চোখে ওনার দিকে তাকিয়ে মুচকি হেসে খেতে থাকি। খাওয়া শেষ হলে দুজনে রুমে চলে আসি। ওয়ার্ড্রপ থেকে আমার ড্রেসটা বের করে দাও তো। আমি মাথা নেড়ে হোয়াইট শার্ট, ব্ল্যাক প্যান্ট আর নীল রঙের একটা ব্লেজার বের করে দিই। উনি চেঞ্জ করে রুম থেকে বের হবার সময় আবার ঘুরে আমার কাছে এসে বলে, রাগ করো না প্লিজ, যদি মিটিং না থাকতো তাহলে যেতাম না। রাগ করিনি। কখন যাবেন আপনি আমাদের বাসায়? সন্ধ্যা হয়ে যাবে, তুমি খাবার খেয়ে নিও দুপুরে। ঠিক আছে। আচ্ছা, আপনি তখন আমার প্লেট নিয়ে খাবার খেলেন কেন? কেউ একজন বলেছিল বর বউ নিজেদের খাবার ভাগাভাগি করে খেলে ভালোবাসা বেড়ে যায়, তাই আর কি। আমি ওনার কথা শুনে লজ্জা পেয়ে মুচকি হাসি। উনি আমার থুতনিতে হাত রেখে মুখ উপরে তুলে কপালে চুমু দিয়ে বলে, তোমাকে হাসলে খুব সুন্দর লাগে। আমি আসি, লেট হয়ে যাচ্ছে। সাবধানে গাড়ি ড্রাইভ করবেন, আর আমি আপনার জন্য অপেক্ষায় থাকবো। আমি মুচকি এসে ওকে বিদায় দিয়ে বাসা থেকে বের হয়ে গাড়ি নিয়ে চলে আসি অফিসে। ভাবি, ভাইয়া যাবার সময় বলে গেছে তোমাদের বাসায় কখন যাবে। বলল সন্ধ্যা হবে। আচ্ছা, তোমার ভাইয়া কি সারাক্ষণ কাজ নিয়েই থাকে? কাজকে তোমার সতীন ভাবা শুরু করে দাও। এই ছেলে কাজ ছাড়া কিছুই বোঝে না। আমরা তো ভেবেছিলাম ভাইয়া মনে হয় বিয়েই করবে না, কিন্তু তোমাকে দেখে ভাইয়া সোজা বোল্ড আউট হয়ে গেছে। তুমি খুব মজা করো, কিন্তু আমার সাথে খুব জমবে। আচ্ছা, তুমি এখন রেস্ট করো, আমি গিয়ে আম্মুর কাজে সাহায্য করি। আমি মাথা নেড়ে হ্যাঁ বলি। শিখা চলে গেলে আমি ঘুরে ঘুরে রুম দেখতে থাকি। রাতে ভালো করে দেখতেই পারিনি। রুমটা খুব পরিপাটি করে গোছানো। মিস্টার পারফেক্ট সবকিছু পারফেক্ট করেই রেখেছে। দেওয়ালে ওনার অনেক বড় একটা ছবি, ব্ল্যাক শার্ট আর ব্ল্যাক প্যান্ট পরে আছে। বিছানায় শুয়ে ওনার ছবির দিকে তাকিয়ে আছি। অফিস শেষ করতে করতে 6টা বেজে যায়। অফিস থেকে বের হয়ে চলে আসি সোজা শ্বশুরবাড়ি। শ্বশুরবাড়ি আসতে সবাই আমাকে ঘিরে ধরে। শ্বশুরমশাই এসে বলে, আরে কি শুরু করছো তোমরা? ছেলেটা অফিস থেকে মাত্র এসেছে, ফ্রেশ হতে দাও। সূচনা, জামাইকে নিয়ে তো রুমে যা। সূচনার সঙ্গে ওর রুমে চলে আসি। একটা টি শার্ট আর ট্রাউজার নিয়ে চলে আসি ওয়াশরুমে। ফ্রেশ হয়ে চেঞ্জ করে রুমে আসতে দেখি সূচনা খাবার হাতে দাঁড়িয়ে আছে। আসুন, খাবার খেয়ে নিন। তুমি খেয়েছো? আপনি খেয়ে নিন। আমাকে কেউ খাইয়ে দিলে খেতে পারি। আপনি কি ছোট বাচ্চা নাকি খাইয়ে দিতে হবে? বউয়ের হাতে খাওয়ার জন্য ছোট বাচ্চা হতে হয় নাকি? বুঝে গেছি, ওনার সাথে কথা বলে পারবো না। ওনার সামনে বসে খাইয়ে দিতে থাকি। খাওয়া শেষ হলে ওনার মুখ মুছে প্লেট নিয়ে নিচে চলে আসি।
জামাই কি পছন্দ করে, খেতে পছন্দ করে জানিস কিছু? না তো আব্বু, জিজ্ঞেস করে আসবো। না থাক, আমি বাজারে গিয়ে দেখি কি পাই। আমি ঠিক আছে বলে রুমে চলে আসি। রুমে এসে দেখি উনি ঘুমিয়ে গেছে। আমিও ওনার পাশে শুয়ে পড়ি। উনি ঘুমের মধ্যে আমাকে জড়িয়ে ধরে। আমি ওনার দিকে তাকিয়ে মুচকি হেসে ওনাকে জড়িয়ে ধরি। ঘুম থেকে উঠে দেখি সূচনা আমাকে জড়িয়ে ধরে ঘুমিয়ে আছে। সূচনাকে ডেকে তুলি। 9টা বেজে গেছে, আর কত ঘুমাবে? আপনি কখন উঠেছেন? মাত্রই। এসো ফ্রেশ হয়ে নিচে যাই। দুজন ফ্রেশ হয়ে নিচে আসি। আমার কাজিনরা শুভকে ঘিরে ধরে। এক একজন এক এক প্রশ্ন করছে। শুভ সবার প্রশ্নের উত্তরে হেসেই দিচ্ছে। সবার সাথে গল্প করতে করতে রাত 12টা বেজে যায়। সবাই একসাথে ডিনার করে নেই। আব্বুর সাথে বসে শুভ কথা বলছে। মিটিংয়ের জন্য অফিসে গিয়েছিলে শুনলাম, কেমন হলো মিটিং? একটা ডিলের জন্য মিটিংয়ে অ্যাটেন্ড করতে হয়েছে। ডিলটা আমাদের কোম্পানি পেয়েছে। ও আচ্ছা, অনেক রাত হয়ে গেছে, যাও বাবা ঘুমিয়ে পড়ো। আমি বলে সূচনাকে নিয়ে রুমে চলে আসি। দুজনে শুয়ে আসি। আব্বু কি জিজ্ঞেস করলো আপনাকে? মিটিংয়ের কথা। তোমার কাজিনরা এত কথা বলে আমার তো মাথা ঘুরছিল। ওরা এমনই। ঘুম আসছে আপনার? কিছুক্ষণ আগেই তো ঘুম থেকে উঠলাম, এখন ঘুম আসবে না। ব্যালকনিতে যাবেন? আমি উঠে সূচনাকে কোলে তুলে নিয়ে সূচনা চোখ বড় বড় করে আমার দিকে তাকিয়ে আছে। এমন করে তাকিয়ে আছো কেন? ওহো, কিছু না, চলুন। সূচনাকে নিয়ে ব্যালকনিতে চলে আসি। দুজনে দোলনায় বসে পড়ি। বিয়ের পর মনে হচ্ছে রাতটা কত সুন্দর। আগে কতবার একা একা রাতে ব্যালকনিতে বসেছিলাম, এত সুন্দর রাতকে কখনো লাগেনি। কাজ পাগল ছেলেটা এত রোমান্টিক জানতাম না তো। কাজের সময় কাজ, আর বউয়ের সাথে যখন রোমাঞ্চের সময় তখনটা রোমান্টিক হতেই হয়। শিখা বলছিল কাজকে আমার সতীন ভাবতে। আমি কি তাই করব? এই শেখার আর কোনো কাজ নেই, তাই না? শুধু আমার পেছনে লাগে। কাল কি আবার অফিসে যাবেন? না, কাল যাব না। কালকের দিনটা শুধু আমার বউটার জন্য। আমি মৃদু হেসে শুভর কাঁধে মাথা রেখে ওর হাত জড়িয়ে ধরি। শুভ আমার মাথার সাথে নিজের মাথা ঠেকিয়ে আমার হাতের আঙুল নিচের আঙুলে রাখে। দুজনে বেশ অনেকটা সময় ব্যালকনিতে বসে থেকে রুমে এসে শুয়ে পড়ি। পরের দিন বিকেলে আমরা সূচনাদের বাসা থেকে আমাদের বাসার দিকে রওনা দিই। আমি গাড়ি ড্রাইভ করছি, আর সূচনা পাশে বসে আছে। বাসার দিকে না গিয়ে নদীর দিকে যেতে থাকি। এটা তো বাসার রাস্তা না, কোথায় যাচ্ছেন? আমার সাথে যেতে সমস্যা আছে? একদমই না। আপনি পাশে থাকলে আমি চোখ বন্ধ করে আপনার সাথে যেতে পারি। উনি মুচকি হেসে মোবাইল বের করে আম্মুকে কল করে। কি রে, কতক্ষণ লাগবে তোদের আসতে? লেট হবে আম্মু, আমি সূচনাকে নিয়ে ঘুরতে যাচ্ছি। বাসায় না এসে এখন ঘুরতে যাচ্ছিস? আচ্ছা, তাড়াতাড়ি চলে আসিস। আমি ঠিক আছে বলে কল কেটে ড্রাইভ করতে থাকি। কিছু সময়ের মধ্যে নদীর পাড়ে চলে আসি। গাড়ি একপাশে রেখে দুজনে হাত ধরে হাঁটছি। জায়গাটা খুব সুন্দর তো। আপনি আগেও এখানে এসেছিলেন? অফিসের কাজ করে যখন খুব ক্লান্ত হয়ে যাই তখন এখানে চলে আসি। এই সুন্দর পরিবেশে আসলে মনটা ফ্রেশ হয়ে যায়। জায়গা খুবই সুন্দর, মন ভালো হবার মতোই জায়গা। তবে এখন তুমি আসো, তোমার কাছে আসলে সকল ক্লান্তি চলে যাবে। কোথাও বসি, চলুন। একটা দোকান থেকে 2টা আইসক্রিম নিয়ে পাড়ে বসে পড়ি। দুজনে গল্প করতে করতে সন্ধ্যা হয়ে যায়। উঠে গাড়ি নিয়ে বাসায় চলে আসি। বাসায় এসে দেখি অনেক আত্মীয়রা। এত মানুষ দেখে আমার মাথা ঘুরতে থাকে। সবাই সূচনাকে এটা ওটা জিজ্ঞেস করছে। বেচারি বউ আমার কিছু বলতেও পারছে না। সবার প্রশ্নের হ্যাঁ না এই উত্তরে দিচ্ছে। আমি শিখাকে ইশারায় সূচনাকে নিয়ে যেতে বলি। আরে কি শুরু করেছেন আপনারা? হুম, কতটা পথ জার্নি করে এসেছে। ভাবি, তুমি আমার সাথে আসো তো। স্বস্তির একটা নিঃশ্বাস নেই। শিখার সাথে রুমে চলে আসি। দুজন বিছানায় বসে আছি। তোমার খুব বিরক্ত লাগছিল, তাই ভাবি। না, তেমন কিছু না। তোমার মুখ দেখে আমি বুঝতে পেরেছি ভাইয়া বুঝেছে, ভাইয়াও বুঝেছে। তাই তো আমাকে বললো তোমাকে নিয়ে চলে আসতে। আমাদের বাসায় যখন তোমার ভাইয়া গিয়েছিল তারও এমন হয়েছিল। তোমাদের বিয়ের পর থেকে আমি ভাইয়াকে যেন নতুন করে চিনছি। আগে তো এত মানুষ একসাথে দেখলে মাথা গরম হয়ে যেত। তোমার ভাইয়া খুব ভালো, আর রাগী মানুষের মন নরম হয়, বুঝছো? তোমার তো বর, তুমি তো প্রশংসা করবেই। আমাকে নিয়ে কি কথা হচ্ছে? ভাইয়া, তুমি কখন এসছো? যখন থেকে তুমি আমার প্রশংসা করছিস। আমি তো কিছুই বলিনি। তাই না ভাবি?
আপনি ওকে ভয় দেখাচ্ছেন কেন? শিখা, তুমি একদম ভয় পাবে না, আমি আছি তোমার সাথে। ননদের পক্ষে চলে গেল? বাহ, খুব ভালো। তোকে আম্মু ডাকছে, যা। শিখাকে আর পায়কে এক দৌড়ে রুম থেকে বের হয়ে যায়। শুভ এসে আমার কোলে মাথা রেখে শুয়ে পড়ে। শরীর খারাপ লাগছে আপনার? কই না তো, আমি তো ঠিক আছি। এইভাবে শুয়ে পড়লেন তো তাই মনে হলো। আমার বইয়ের কোলে শুতে ইচ্ছে হলো, তাই শুয়ে পড়লাম। শুভ উঠে দরজা বন্ধ করে আমার সামনে বসে আমার দুই গালে হাত রেখে আমার দিকে এগিয়ে আসে। আমি চোখ বন্ধ করে ফেলি। ঠোঁটে ওনার ঠোঁটে স্পর্শ পেতেই ওনাকে শক্ত করে জড়িয়ে ধরি। ধীরে ধীরে দুজনে ডুবে যাই একে অপরের মাঝে। এভাবে হাসি খুশিতে আমাদের ম্যারিড লাইফের 7 মাস কেটে যায়। সকালে ঘুম থেকে উঠে দেখি সূচনা পাশে নেই। ওয়াশরুমে এসে দেখি সূচনা আমার শার্ট কাচাচ্ছে। ওয়াশিং মেশিন থাকতে তুমি হাতে কেন কাচাচ্ছ? আপনি তো বলেন ওয়াশিং মেশিনে আপনার শার্ট নষ্ট হয়ে যায়। তাই বলে তুমি এই অবস্থায় এগুলো করবে? ডক্টর তোমাকে ভারী কোনো কাজ করতে বারণ করেছে না? কিছু হবে না, আপনি ফ্রেশ হয়ে নিন, আমি এগুলো শেষ করি। একদমই না, এগুলো রেখে ওঠো। বউ আমার কিছুতেই উঠবে না। আমি গিয়ে সূচনার হাত ধরে ওকে তুলে নিই। তারপর ওর হাতে থাকা ফেনা আমার গায়ে লাগিয়ে দেয়। সূচনাকে রুমে নিয়ে এসে বিছানায় শুয়ে দেই। এটা কি হলো? 3টা শার্টই তো ধুয়ে নিলাম। আমার বাবুর কষ্ট হবে না তুমি এসব করলে? তোমার সকল কাজ করা বন্ধ, বলেছি না আমি? আচ্ছা, এখন সব ভালোবাসা বাবুর জন্য, তাহলে আমি কে? তুমি আমার সব কিছু, আর আমাদের বাবু আমাদের বাসার নতুন আশা। তুমি শুয়ে থাকো, আমি ফ্রেশ হয়ে যাচ্ছি, দুজনে একসাথে নিচে যাব। বলে আমার কপালে চুমু দিয়ে চলে যায় ওয়াশরুমে। আপনাদের বলা হয়নি আমি আম্মু হব, আর তাই আমার বর এখন আমাকে কোনো কাজই করতে দেয় না। ফ্রেশ হয়ে হাতে ওনার শার্ট নিয়ে বের হই। ব্যালকনিতে গিয়ে শার্ট মেলে দিয়ে আমার কাছে এসে আমাকে কোলে নিয়ে নিচে চলে আসে। চেয়ারে বসিয়ে দিয়ে নিজেও বসে পড়ে। শুভ, বৌমার আপু আসবে আজকে তোদের নিতে, কিছুদিন ওখানে থেকে আয়। তোর আপু অফিস সামলাবে কিছুদিন। আব্বু বলেছে এই কথা? তোর আপুই বলল। বিআই সাহেব কল করেছিল কাল রাতে, দুপুরে আসবে, খাবার খেয়ে বিকালে তোদের নিয়ে যাবে। আমি ঠিক আছে বলে খাবার খেয়ে নেই। সূচনা শিকার সাথে বসে গল্প করছে। একটা কনফার্ম কল অ্যাটেন্ড করে নিচে আসতে গেলে দেখি সূচনা সিঁড়ি দিয়ে উঠে যাচ্ছে। তাড়াতাড়ি ওর কাছে গিয়ে ওর হাত ধরি। ভয় পাচ্ছেন কেন? আমি কি ছোট বাচ্চা নাকি যে পড়ে যাব? তোমাকে একা একা সিঁড়ি দিয়ে উঠতে না করছি না? আমার কথা শোনো না কেন? সবই তো শুনি। আপনি এখন কেমন হয়ে গেছেন? সূচনা এটা করবা না, ওটা করবা না, সূচনা এদিকে যাবে না, ওইদিকে যাবে না, এমন করেন কেন? যা বলবো তাই শুনবা, আসো এখন। বলে আমার হাত ধরে রুমে নিয়ে আসে। আমাকে নিজের কোলে শুইয়ে দিয়ে চুলে বিলি কেটে দিচ্ছে। আমি ওনার চোখের দিকে তাকিয়ে আছি। এমন করে তাকিয়ে আছো যে? আমি খুব লাকি আপনার মতো হাজবেন্ড পেয়েছি। আমি ঠিক এমন একজন মানুষের স্বপ্নই দেখেছি, আর উপরওয়ালা ঠিক আপনাকে তেমন করেই আমার জীবনে দিয়েছে। তুমিও খুব ভালো। আমার পৃথিবীটা আম্মু শিকা আর তোমাকে নিয়েই। আমার সেই পৃথিবীতে আছে তোমার আমার ভালোবাসার অংশ। আপনাকে জড়িয়ে ধরে ঘুমাতে ইচ্ছে করছে। আমি মুচকি এসে ওর পাশে শুয়ে বুকে নিয়ে শুয়ে থাকতে থাকতে ঘুমিয়ে পড়ি। বিকেলে শ্বশুরমশাইয়ের সাথে চলে আসি সূচনাদের বাসায়। শাশুড়ি আম্মা খুব আপ্যায়ন করে। যাও বাবা, রুমে গিয়ে রেস্ট করো এখন। শুভ আব্বু আম্মুর সামনেই আমাকে কোলে তুলে নেয়। আব্বু আম্মু মুচকি মুচকি হাসছে। আমি লজ্জায় ওনার বুকে মুখ লুকিয়ে রাখি। এরপর আমাকে নিয়ে রুমে চলে আসে, বিছানায় বসিয়ে দেয়। আপনার না সত্যিই লজ্জা নেই। আম্মু কি ভাবছে এখন? আব্বু আম্মু ভাবছে তাদের মেয়ের জামাই তাদের মেয়েকে খুব ভালোবাসে। এখন ফ্রেশ হবে নাকি শুয়ে থাকবে? সারাক্ষণ শুয়ে থাকতে ভালো লাগে না। আমি সূচনাকে ধরে ওয়াশরুমে নিয়ে আসি। দুজনে ফ্রেশ হয়ে চেঞ্জ করে নিচে চলে আসি। শাশুড়ি আম্মা আমাকে কফি এনে দেয় আর সূচনাকে দুধের গ্লাস। শ্বশুরমশাই পাশেই বসে আছে। অফিসের কাজ কেমন চলছে বাবা? ভালো আব্বা, আগের থেকে এখন কাজের চাপ আরও বেড়েছে। কিছুদিন আগেই আরও প্রায় 5,000-এর মতো কর্মচারী নিয়োগ করেছি। বিআই সাহেব বলেছে আমাকে, শুনলাম বিদেশি বায়ারদের সাথে নাকি একটা প্রজেক্ট শেষ করেছো। 2 দিন আগেই শেষ হয়েছে, আর তার সাথে 3টা প্রজেক্টের কাজও পেয়েছি। তুমি এত অল্প সময়ে যে নাম করেছো, আমি আজও তার কিছুই করতে পারিনি। জবাবে আমি মৃদু হাসি। আরও অনেক সময় গল্প করি ওনার সাথে। রাতে ডিনার করে রুমে এসে শুয়ে পড়ি। সূচনাকে আমার বুকে মাথা রেখে গুনগুন করতে থাকে। বেসামাল হয়েছে আজ বেসামাল, তুই তাকালি এমন করে, ও কদিন হয়ে
হয়েছে দেখা তোর আমার, দিলি মনটাকে কেমন করে। তোকে জানাতে জানাতে চাই, আমি বেঁচেছি ভালোবাসায়। মনের কোণে আপন মনে ঠিকানা বানাতে চাই। আওয়ারা আওয়ারা দিল আওয়ারা রে, আওয়ারা আওয়ারা দিল আওয়ারা রে। পরের দিন সকালে ঘুম থেকে উঠে নাস্তা করে সুসনাকে চেক আপ করাতে নিয়ে আসি। ডক্টর সুসনাকে চেক আপ করে বলে সব কিছু নর্মাল আছে। ডক্টরকে ধন্যবাদ দিয়ে চলে আসি সুসনাদের বাসায়। কি বললো ডক্টর? সব কিছু নর্মাল আছে আব্বু, চিন্তার কিচ্ছু নেই। আলহামদুলিল্লাহ। তোমরা তাহলে রুমে যাও, বাইরে থেকে এসছো। দুজন রুমে চলে আসি। এইভাবেই কেটে যায় আরো 7 দিন। আজ ওই বাসায় চলে এসেছি। আমাকে এখন কেউ একা ছাড়ে না। শুভ যতক্ষণ বাসায় থাকে আমার সাথেই থাকে। বাকি সময় শিখা নয়তো আম্মু। রুমে বসে আছি, আম্মু আমার জন্য ফল কেটে নিয়ে এসেছে, নিজের হাতেই খাইয়ে দেয়। কোনো রকম খারাপ লাগলে আমাকে বলবি সাথে সাথে, বুঝলি? আম্মু বলবো। আপনি আপনার ওষুধ নিয়েছেন তো? নিয়েছি। তুই রেস্ট কর, আমি নিচে যাই। আর কিছু লাগলে আমাকে নয়তো শিখাকে ডাকবি। নিজে নিজে কিছু করতে যাবি না, বুঝেছিস? আমি বলে মাথা নাড়ি। আম্মু চলে যায়। যদি পৃথিবীর সকল শাশুড়িগুলো এমন হতো আর সকল বউগুলো সূচনার মতো হতো, তাহলে কোনো সংসারে ঝগড়া হতো না, মা ছেলে আলাদা হতো না। আমরা গল্পেই থাকি, শুয়ে থাকতে থাকতে ঘুমিয়ে পড়ি। অফিস টাইম শেষ হলে বাসায় চলে আসি। এসে রুমে দেখি সুসনা ঘুমিয়ে আছে। আমি ওয়াশরুমে এসে ফ্রেশ হয়ে চেঞ্জ করে নিচে এসে খাবার খেয়ে নিই। শিখে আমার রুমে গিয়ে পড়লেই তো হয়। এখন একটু আগে অফিস থেকে আসলে কি হয়? আমাকে কাজ করতে হয়, শিখার সামনে এক্সাম, ওকে পড়তে হয়, বৌমার একা থাকতে হয়। শিখা আমার রুমে গিয়ে পড়লেই তো হয়। আমি ভাবিকে বলেছি, ভাবি বলে এখানে থাকলে আমার সাথে কথা বললে তোমার পড়া হবে না। আগে পড়া শেষ করো, তারপর আমরা গল্প করব। আর কিছুদিন পর এক্সাম, পড়া কি শেষ হয় এত তাড়াতাড়ি? আচ্ছা আমি কাল থেকে লাঞ্চ টাইমে চলে আসবো। মনে থাকে যেন, ভুলে গেলে তোকে পিটাবো। সব সময় তোকে পিটাবো পিটাবো করো। একদিনও পিটিয়েছে আম্মু? বলো। আমাকে মার খেতে দেখতে ইচ্ছা হয় তাই না? ওয়েট, তোকে দেখাচ্ছি আমি। আমার কথা শেষ হবার আগে শিখে দৌড়ে চলে যায়। আমি রুমে এসে দেখি সুসনা উঠে গেছে। গুড মর্নিং বলবো নাকি ইভিনিং, কোনটা? কখন এসেছেন আপনি? অনেক আগে, তুমি ঘুমিয়েছিলে তাই আর ডাকিনি। ওয়াশরুমে যাব। আমি সুসনাকে নিয়ে ওয়াশরুমে চলে আসি। বাইরে দাঁড়িয়ে আছি আমি। একটু পর সুসনা ফ্রেশ হয়ে ওকে নিয়ে রুমে চলে আসি। কাল থেকে লাঞ্চ টাইমে বাসায় চলে আসবো, তোমাকে আর একা থাকতে হবে না। একা কোথায় আম্মু? আর শিখা তো একটু পর আমাকে দেখে যায়। এই সময় তোমার পাশে থাকাটা আমার খুব প্রয়োজন। সো নো মোর ওয়ার্ড। আমি বলে শুভর বুকে মাথা রাখি। শুভ আমাকে ওর বুকে জড়িয়ে নেয়। এইভাবেই বসে থাকি দুজন। আপনারা এখনো তাকিয়ে আছেন? আমাদের এবার ছেড়ে দিন। আবারও নতুন কোনো গল্প নিয়ে আসছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। কবে আইবে আমার পালারে, কবে দিব গলায় মালারে। রাস্তায় প্রচুর জ্যাম, তার ভিতরে আমি গান গাইছি। আর এর ভিতরেই আপদ এসে হাজির হলো। এই আপদ আমার গার্লফ্রেন্ড না, আপদ হলো আমার ক্লাসমেট। এই পেয়াক্কেল, গান না গিয়ে রিক্সায় উঠে পড়। এত জ্যাম, তার ভিতরে রিক্সায় না গিয়ে হেঁটে হেঁটে যাব, আর তাতেই রিক্সার আগে যেতে পারবো। ওঠো, আমার না একা একা যেতে ভালো লাগতেছে। আমি রিক্সায় উঠে পড়লাম। কিছুক্ষণ পরে রিক্সাওয়ালা মামা রিক্সা চালানো শুরু করে দিল। কি রে, তোর তার ছেঁড়া গার্লফ্রেন্ডের খবর কি? দেখ অনু, ওকে তার ছিঁড়া বলবি না। ও কিন্তু আমার জানের জান, পরাণের পরাণ। তার ছেঁড়া বলবো না তো কি করব? তোর সাথে যদি কেউ কথা বলতে আসে কেমন করে দেখছিস? মনে হয় খেয়েই ফেলবে। ভয়ের কারণে আমি কথা বলতে আসি না। এমনিতেই সিনিয়র মেয়ের সাথে প্রেম করুস, এটা কি ভালো? তাতে তোর কি? আমরা কিছু না, তবে তোর সাথে আমি প্রেম করতে চাইছিলাম, সেটা আর হলো না। তার আগেই কোথাকার কোন মেয়ে এসে তোকে করে নিল। এসব বাল না বলে বল কোথায় গেছিলি? মামা বাড়িতে। আর তুই তো কলেজ দিয়ে ফিরতেছিলি তাই না? তো তোর সেই চানের চান পরাণের পরাণ সে কই?
আজকে তো ও কলেজে আসেনি, কালকে তো ওর পরীক্ষা, তাই এর ভিতরেই কে যেন জোরে বলে উঠল। এই মামা, রিক্সা থামান বললাম কিন্তু। আপির খাইছে রে। একদিন মাত্র কলেজে যায়নি, তাতেই এটা? তুই তাড়াতাড়ি রিক্সা থেকে নাম। রিক্সা পাচ্ছিলাম না, তাই ওর রিক্সায় উঠেছি, এটা বলে আমি নেমে পড়ি। অনু, তোকে একদিন বলছি না ওর সাথে তুই কথা বলবি না? তবে তুই রিক্সায় আসছিস কেন? তুমি ওর সাথে এমনভাবে কথা বলতেছো কেন? একদম চুপ, কোনো কথা তুই বলবি না। সরি, আবির খাইছে রে। আপু সরি, আমি কোনোদিন ওর সাথে কথা বলবো না। অনু চলে গেল। লিজা, সবসময় তুমি কিন্তু বেশি বুঝতেছো। এমন করলে আমি কিন্তু তোমার সাথে রিলেশন রাখবো না। কলেজে যে আসে আমার কাছে তাকেই তুমি এটা ওটা বলে তাড়িয়ে দাও। ব্রেকআপ করবি না? যা, তোর সাথে ব্রেকআপ। তোকে একটা কথাও আমি শোনাতে পারি না। যা তুই এখান থেকে। সরি, ভুল হয়ে গেছে, আমি তোমার সাথে ব্রেকআপ করব না। কেন ব্রেকআপ করছিস না? এখন তুই বাড়িতে যা। লিজা এটা বলে চলে যেতে লাগলো, তবে আমি ওর চোখে পানি দেখতে পেয়েছি। আমি দৌড়ে গিয়ে ওর হাত ধরলাম। তোর সাথে আমার সবকিছু শেষ। আমার হাত ধরবি না বলে দিলাম কিন্তু। তুই অনুর কাছে যা, আমি তোকে আর কিছুই বলবো না। আর শোন, তুই যদি কোনো মেয়ের সাথে কথাও বলিস তবুও আমি কিছু বলবো না। তবে এভাবে চোখ দিয়ে পানি ঝরতেছে কেন? আমার চোখ দিয়ে পানি ঝরুক না হয় অন্য কিছু ঝরুক, তাতে তোর কি? আমার পথ আটকাবি না বলে দিলাম কিন্তু। তাহলে লোক জড়ো করে তোকে এমন মার খাওয়াবো, এমন মার কোনোদিন হয়তো ভুলতে পারবি না। লিজা চলে গেল। আমি ওকে আটকালাম না। সবসময় এত রাগ আর ভালো লাগে না। কেন যে আজকে রিক্সায় উঠলাম জানি না। বাড়িতে গিয়ে আবার কল দিয়ে দেখি রাগটা ভাঙতে পারে কিনা। আর যেতে যেতে পরিচয়টা দেয়া যাক। আমি আবির, ইন্টার সেকেন্ড ইয়ারের ছাত্র। আর এই হলো লিজা, অনার্স প্রথম বর্ষের ছাত্রী। আমার এমন একটা কপালে গার্লফ্রেন্ড জুটেছে যে কিনা সারা দিনই রাগ করে থাকে। ওর সাথে পরিচয় হয়েছে ভিন্নভাবে, তবে ওর সাথে যেদিন প্রথম পরিচয় হয় সেদিন ভাবছিলাম মেয়েটা হয়তো বোকা, বাট পরে জানতে পারি কলেজের ভিতরে ও সব থেকে রাগী আর জেদি একটা মেয়ে। ওর সাথে কেমনভাবে পরিচয়টা হয়েছে সেটা না হয় অন্য কোনো দিন শোনাবো। আজকে অনেক রাগ করেছে, অনুর সাথে রিক্সায় এসেছি, তাই ভাবেই বোঝা যায় যে অনু আমাকে লাইক করে। আর মেয়েদের স্বভাব তো জানেনি, তাদের প্রিয় মানুষটার কাছে কাউকে ঘিসতে দেয় না। আর অনু একটু লুচু টাইপের মেয়ে, তবে যা করার আমার সাথেই করে। এই ধরুন কোনো সময় এসে আমাকে ধরে কোনো জায়গায় নিয়ে যাবে, গাল ধরে টান দিবে। আর লিজা আমাকে ওর আশেপাশে ঘিসতেও বারণ করেছে, কিন্তু ভাগ্য খারাপ হলে যা হয় আর কি। এদিকে আমি হাঁটতে হাঁটতে বাড়িতে এসে পড়ি। তারপর খাটে বসে লিজাকে কল দেওয়া শুরু করে দিলাম, কিন্তু এই মেয়ে যে রাগী, জানে না রিসিভ করবে কিনা। অনেকবার দেওয়ার পরে ও রিসিভ করলো। কি হলো, বারবার কল দিতে আসিস কেন? এখনো রাগ করে আছো? আমার সাথে একটু কথা বলো না। তোর সাথে আমার কোনো কথা নেই, আর আমাকে কল দিবি না। কল দিলে আমি কিন্তু আপুর কাছে বিচার দিব। আর কতবার সরি বললে তোমার রাগটা ভাঙাতে পারবো বলো? আমি তো তোমার সাথে কথা না বলে থাকতে পারছি না। আমার সাথে তোর মিথ্যা নাটক করা লাগবে না। তুই যাকে নিয়ে আছিস তাকে নিয়ে থাক। আমি অন্য কাউকে নয়, আমি তোমাকে প্রচুর ভালোবাসি। রাখ তুই, আর কোনো সময় কল দিবি না। এটা বলার পরে ফোনটা কেটে দিল। এখন আমি যে কি করবো বুঝতে পারছি না। কেন এভাবে করে ও আমার সাথে সবসময়? উফ, কিভাবে ওর রাগটা ভাঙাবো? আমি ঘুমিয়ে পড়লাম। রাত তখন 12টা। এই সময় ঘুমটা ভেঙে গেল। তখন ভাবছি লিজাকে একটা কল দিব, কিন্তু আমার নাম্বার দিয়ে কল দেয়া যাবে না, তাহলে ও রিসিভ করবে না। ওর সাথে একটু সময় কথা না বললে আমার ভালো লাগে না। তারপর আমি আম্মুর নাম্বার দিয়ে কল দিতে লাগলাম। কিছুক্ষণ পরে রিসিভ করলো, তাই আমি গলাটা মোটা করে ওর সাথে কথা বলা শুরু করে দিলাম। কি রে মুটকি, কেমন আছিস? এই হারামি, কে বলতো তুই? আর মুটকি কে? কে আর মুটকি তুমি? দেখ, রাতের বেলা মা বাবা তুলে গালি খাস না, মনটা কিন্তু ভীষণ খারাপ। কেন, আজকে কি তোমার ব্রেকআপ হয়েছে তাই না? আমার কোনো ব্রেকআপ হয়নি। ও আমার মনের ভেতরে আছে আর সারা জীবন থাকবে। আর এত সব আমি তোকে বলি কেন?
তুই আমার নাম্বার পাইছিস কই? এই বরিশাল এলাকায় নাম্বারের অভাব নাকি? এই শোনো না, তোমার সাথে কি প্রেম করা যাবে? তোকে জুতার বাড়িতে প্রেম করা ছাড়িয়ে দিব। এখনো সময় আছে, বল বল তুই কে? রাগে কিন্তু আমার সারা শরীর জ্বলে যাচ্ছে। আরে বললাম তো আমি তোমার সোনা বাবু। দেখ ভাই, মাথা কিন্তু খারাপ হয়ে যাচ্ছে। বেশি করলে নাম্বারটা কিন্তু আব্বুর কাছে দিব। তোমার বাবা তো ঘুষখোর একজন পুলিশ অফিসার, তাই না? স্টপ! আমার আব্বুর নামে তুই এটা বলার সাহস পেলি কোথায়? আর তুই এত সব জানিস কিভাবে? আমি তোমাকে ভালোবাসি বলেই তো এত সব জানি। ওই পাগলি, চলো না আমরা বিয়ে করে ফেলি। রাগে আমার সারা শরীর জ্বলতেছে। এত রাতে আমাকে কে ডিস্টার্ব করবে? ওকে হাতের কাছে পাইলে থাপড়িয়ে মেরে ফেলতাম। দেখ, এখন বল তুই কে? আরে আমি তোমার পাগল। আমার পাগল অন্য কেউ, তুই হতে যাবি কেন? তাকে ভুলে গিয়ে আমাকে নিয়ে ভাবো। অনেক শুনেছি তোর ডায়লগ, জুতোটা খুলে নিয়ে দাঁড়া তুই। আরে পাগলি, এত রাগ করছো কেন? আমি তো তোমার পাগল আবির। তুই আবারও আমার রাগটা বাড়িয়ে দিলি। তোর ওপর রাগ একটু কম ছিল, আবারও বেড়ে গেছে। তোকে আজ হাতের কাছে পেলে দেখতি কি করতাম। ভাবছিলাম কালকে গিয়েই তোর সাথে কথা বলবো, এখন মনে হয় আর কোনোদিনও কথা বলবো না। আমি তোমার সাথে কথা না বলে থাকতে পারছিলাম না, তাই তো আম্মুর নাম্বার দিয়ে কল দিয়েছি। তুই আমাকে মুটকি বলছিস কেন? আর আমার আব্বু খুশখোর, তাই না? ওগুলো তো এমনিই বলছি। আর কোনোদিনও কল দিবি না। কলটা কেটে দিলাম। এই মেয়েকে আম্মুর নাম্বার দিয়ে কল দিয়ে তো মহা ঝামেলায় পড়লাম। ভাবছিলাম কল দিয়ে হয়তো রাগটা ভাঙাতে পারবো, কিন্তু তার উল্টোটা হলো। আমি কিছুক্ষণ ভেবে রাতের ভিতরে রওনা দিলাম ওদের বাড়িতে। কেমন যেন ভয় ভয় করতে লাগলো। কিছুক্ষণ পরে ওদের বাড়িতে এসে পড়ি। এসে আমি জানালার কাছে চলে আসি। আজকে যদি ধরা খাই তাহলে আমাকে চোর বলে যেই পিটানি দিবে, এমনিতেই পুলিশের বাড়িতে আসছি। আমি জানালা দিয়ে দেখতে আছি পাগলিটা কি করে। আমি জানালা দিয়ে তাকানোর পরে দেখতে পেলাম ও পড়ার টেবিলে বসে কি যেন দেখতে লাগলো। মোবাইলের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। যেভাবেই হোক ওর রাগ আজকে ভাঙতেই হবে। আমি দরজার কাছে চলে আসি। তারপরে আস্তে আস্তে ডাক দিতে লাগলাম। কে রে এত রাতে? দরজাটা খোলো, তারপরে বলতেছি। গলাটা কেমন যেন চেনা চেনা লাগে, তাই আমি এসে দরজা খুলে দিলাম। দরজা খোলার পরে সে এসে আমাকে জড়িয়ে ধরল। তার দিকে তাকিয়ে দেখি আবির। আবির, এত রাতে তুমি আমাদের বাড়িতে কেন? তুমি এখনো রাগ করে আছো, সেই জন্য। কেন এমন শুধু শুধু রাগ করো? এই ভেতরে আসো, যে কোনো সময় আব্বু আসতে পারে। চলো আমরা ভিতরে চলে আসি। এই মেয়েকে যদি একটু জড়িয়ে ধরতে পারি তাহলেই সব রাগ পানি হয়ে যায়। এর আগেও একবার রাগ করেছিল, জড়িয়ে ধরার পরে সব রাগ ভাঙতে পেরেছিলাম। এই ছাড়ো, আব্বু কিন্তু ডাক দিব। তুমি আজ 2টা অপরাধ করছো। আর কোনো দিনও এমন ভুল করব না। এর আগেও তুমি অনেকবার এসব কথা বলছো। আর তুমি জানো না, অনুকে আমার একদমই সহ্য হয় না। কেন? জানি। এত রাতে আমাদের বাড়িতে কি তোমার? তোমাকে অনেক ভালোবাসি তো তাই। আর তুমি তো আমাকে ভালোই বাসো না। আমি তোমাকে অনেক ভালোবাসি কিনা সেটা তোমার শোনা লাগবে না। এর ভিতরে আব্বু বলে উঠল লিজাকে। আমি বললাম, কেউ না আব্বু, কালকে তো পরীক্ষা, তাই পড়তেছি। তোমার খচ্চর বাবা এখনো ঘুমায়নি? আমার আব্বুর নামে তুমি কিন্তু আজ অনেক কথা বলছো। তার কাছে কিন্তু বিচার দিব। আমি যাবার পরে না হয় বিচার দিও, এখন আমি যাই। এত রাতে কোথাও যাওয়া লাগবে না। এমনি বাহিরের অবস্থা তেমন ভালো না। তো আজকে তোমার সাথেই থাকবো। জি না, তুমি আমার বিছানায় ঘুমাও। কালকে আমার পরীক্ষা, তাই পড়তে হবে। আমার তো একা একা ঘুম আসে না। তো বাড়িতে বসে কার কাছে ঘুমাও শুনি? তখন তো তোমাকে স্বপ্নের ভিতরে জড়িয়ে ধরেই ঘুমিয়ে যাই। আর এখন তো তুমি আমার কাছেই আছো। ঘুমাও তো, আমার পড়া আছে। তোমার সাথে রাগ করে ভাবছিলাম কালকে পরীক্ষাই দিব না।
তবে এখন একটু রাগ নেই, তাই আমাকে পড়তে হবে। তোমার সাথে রাগ করেও শান্তি নেই। রাগ করলে আমার তোমার জন্য কান্না করতে হয়। আর যদি কোনো সময় কষ্ট দাও, তারপরে বুঝবো। আর কষ্ট দেব না। লিজা, আমাকে একটা চুমু দাও না, অনেকদিনই তো দাওনি। চুমু দেওয়ার পরে ঘুমিয়ে পড়বা তো? হুম। আমি ওর কপালে একটা কিস করলাম। এখন যাও, ঘুমিয়ে পড়ো। আহ, বেশি রাত জাগবে না কিন্তু, তাহলে কালকে পরীক্ষা দিতে পারবে না। আচ্ছা, আমি একটু সময় পরেই ঘুমিয়ে পড়ব। আবির গিয়ে আমার বিছানায় শুয়ে পড়ল। আমি অনেকক্ষণ পড়লাম, আর এদিকে চোখে ঘুমও এসে পড়ল। তাই আমি গিয়ে বিছানায় শুয়ে পড়লাম। আজকে ওকে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়ব। আমি এসে ওকে জড়িয়ে ধরলাম। পাগল একটা। যতই তোমার সাথে রাগ করি না কেন, তোমাকে ছাড়া আমি অন্য কিছুই ভাবতে পারি না। ভাবছি আর রাগ করব না। যদিও এর কারোর সাথে কথা বলছো, তাহলে এভাবে আর রাগ করব না, সোজা বিয়ে করে নেব। তখন দেখব কি করো। আমি ওকে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়লাম। সকালবেলা লিজা, ছাড়ো, সকাল হয়ে গেছে, বাড়িতে যেতে হবে। তোমার আব্বু আবার আসতে পারে। ছাড়বো না, এভাবে আরো কিছু সময় থাকি। তোমার কাছে ভালো না লাগলেও আমার কাছে অনেক ভালো লাগে। আমার বাড়িতে যেতে হবে। আম্মু যদি আমার রুমে এসে আমাকে না পায় তাহলে চিন্তা করবে। ওকে যাও, আটকাবো না। আবারও রাগ করছো? ওকে, থাকি। আরও জড়িয়ে ধরো। লিজাকে আরও কিছুক্ষণ সময় জড়িয়ে ধরলাম, তারপরে উঠে পড়ি। তুমি আমাকে বিয়ের আগেই হবে জড়িয়ে ধরেছ। তো কি হয়েছে শুনি? আমি তো জড়িয়ে ধরবো। ঠিক আছে। যাও তাহলে, সাবধানে যাবে। আর শোনো, কলেজে যাবার সময় আমি তোমাকে সাথে করে নিয়ে যাব। ওকে? ওকে। আমি বাড়িতে এসে পড়ি। 2 দিন পরে আমি রাস্তা দিয়ে হাঁটতেছি, এমন সময় অনু। একা যাইস কই? আমার সাথে চল, তোকে নামিয়ে দিবনি। তোর সাথে যাব না সেমরি, সেই দিন আমাকে বাস দিতে চাইছিলি। তোকে আবার কেমনে বাস দিলাম? ভাই তুই যা তো। অনু চলে গেল, আর এমন সময় লিজাও এসে হাজির। এইবারে আমার সব কথা শুনে চলবা, তাহলে আর কোনোদিনও রাগ করব না। তুমি এখানে? আমি আড়ালে ছিলাম, দেখছি আজ তুমি ওর সাথে গাড়িতে করে যাও নাকি। আমাকে তুমি বিশ্বাস করো না? আমি ওকে জড়িয়ে ধরে বললাম, অনেক বিশ্বাস করি আমার পাগলটা, আর অনেক ভালোবাসি। আমাদের জন্য দোয়া করবেন, খুব তাড়াতাড়ি যেন বিয়েটা হয়ে যায়।